12 ফেব্রুয়ারিকে ঘিরে এক নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ। তবে সেই সূর্যে গ্রহণ আনতে সীমান্তের ওপারে শুরু হয়েছে এক গভীর অন্ধকার খেলা। অদৃশ্য এই যুদ্ধের রণক্ষেত্র কোনো ময়দান নয়, বরং দিল্লির গোপন নিরাপদ আশ্রয় আর কলকাতার বিলাসবহুল শপিং মল। কামান গোলার বদলে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে ফোন কল আর ষড়যন্ত্রের জাল। ভয়াল জুলাইয়ের রক্তস্রোত মারিয়ে যারা পালিয়েছিলেন বাংলাদেশে, তাদের পরিচয় পলাতক অপরাধী। কিন্তু গার্ডিয়ানের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। কারণ কলকাতার শপিং মলে কফিতে চুমুক আর বার্গারে কামড় দিতে দিতে এই নেতারাই এখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ছক কষছেন। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, ভারত কি শুধুই আশ্রয়দাতা, নাকি এই ষড়যন্ত্রের নেপথ্যের কারিগর? প্রতিবেদনের সবচেয়ে রোমহর্ষক অংশটি হলো শেখ হাসিনার বর্তমান জীবন। দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক তৎপরতায় দৈনিক ব্যয় করছেন 15 থেকে 16 ঘন্টা। ভিডিও কল আর ফোন কলের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন নিয়মিত। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, আসন্ন নির্বাচন ভণ্ডুল করাই এখন শেখ হাসিনা গংয়ের প্রধান লক্ষ্য। 1 বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশীর ঘরে রণকৌশল সাজাচ্ছেন তারা। একজন দণ্ডিত ব্যক্তি কিভাবে আরেকটি দেশের রাজধানীতে বসে এমন অবারিত রাজনৈতিক স্বাধীনতা পান, তা আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক বিস্ময়। ক্ষমতা ও দেশ ছাড়ার বিষয়কে আওয়ামী লীগ নেতারা পরাজয় মানতে নারাজ। তাদের ভাষায় এটি ছিল স্ট্র্যাটেজিক রিট্রিট, অর্থাৎ বড় লাভ দেওয়ার জন্য 2 কদম পিছিয়ে আসা। আওয়ামী লীগ নেতাদের স্লোগানে ভেসে আসছে, বীরের বেশে শেখ হাসিনা ফিরবেন দেশে। তবে 1400 শহীদের রক্তে যার হাত রঞ্জিত, তিনি কি আসলেই নেতা হবার যোগ্য? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একের পর এক প্রত্যর্পণ অনুরোধ জানানো হলেও ভারত তা কার্যত উপেক্ষা করে চলেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ একটি দলকে প্রকাশ্যে কর্মকাণ্ড চালাতে দিচ্ছে মোদী সরকার, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এতে করে আওয়ামী লীগের অস্থায়ী রাজধানীতে পরিণত হয়েছে নয়াদিল্লি। সীমান্তের ওপার থেকে আসা ষড়যন্ত্রের এই সুরকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।